মাথা ব্যথা, জ্বর আর মাথা ব্যথাটা, জ্বরটা ১০১, ২, ১০০ এর নিচে কিন্তু নামছে না। আর মাথা ব্যথাটা ছাড়ছে না। রোগী অনেক দুর্বল হয়ে গেছে। এখন জ্বরের জন্য তারা জেলসিনিয়াম খাওয়াইছে, ব্রায়োনিয়া দিয়েছে। রোগীর যে জিহ্বাটা আছে না, জিহ্বাটা সাদা প্রলেপ হয়ে আছে। কিন্তু যখন জেলসিনিয়াম দিয়েছে সে সাদা প্রলেপে চলে গেছিল। তারপর আবার সে সাদা প্রলেপ শুরু হয়ে গেছে। এখন বন্ধু কি দেওয়া যায়? এটা হচ্ছে আমাদের এক ডাক্তারের রোগী। সবচেয়ে মুশকিল কি জানেন? ডাক্তারদের রোগী দেখা। যদি এমনি সরাসরি রোগী আসে, ওই রোগীগুলো দেখলে এত মুশকিল হয় না। ডাক্তারদের রোগী দেখতে গেলে একটু মুশকিল হয়ে যায়। কি বলবেন রোগীকে কি দেওয়া যায় বর্তমান সিজন অনুযায়ী? ও, এখানে উনি করেছে কি, আমাকে জিজ্ঞেস করলো 2 দিন আগে যে ম্যাডাম কি করা যায়, ওনার বাবার এই অবস্থা। তো আমি বললাম একটা কাজ করেন, জ্বর যখন যাচ্ছে না, শরীরটা অনেক দুর্বল, গায়ে গায়ে জ্বর আছে, আপনি কি কি ওষুধ খাওয়াইছেন আমি তো জানি না, একটু নাক্স দিয়ে দেন রাতের বেলা, পরের দিন সকালে একটু ফেরামফোস দিবেন। ফেরামফোস যে দিবেন এটা কিন্তু দিবেন, পটেন্সি দিবেন, বায়োকেমিক না। উনি দিয়েছে, দেওয়ার পরে আবার 2 দিন পর আমাকে ফোন দিয়ে বললো 2 দিন জ্বরটা ওই যে 101-2 যেটা ছিল সেটা নাই, এখন 101, 100তে আছে, 1-2 নেই, কিন্তু জ্বর আছে। আর ওই দিন কিন্তু আমাকে এটা বলে নাই যে রোগীর কি অবস্থা। তাই বললাম না, রোগীর আমার রোগীর ডাটা লাগবে, ডাটা ছাড়া আমি একটু বলতে পারবো না। তো আজকে যখন কথা শুনতেছি সকালবেলা, কথা শুনতে শুনতে এক পর্যায়ে দেখলাম যে বলছে যে তার অনেক মাথা ব্যথা, এই মাথা ব্যথাটা বিকেল বেলা শুরু হয়, সারা রাত থাকে। তারপরে 2 দিন আগে নাকি সে দেখেছে উনি যখন ওয়াশরুমে যাচ্ছে তার মনে করেন অসারে মলত্যাগ হয়ে গেছে, বলতে পারবে না। তো উনি কিন্তু বলতেছেন আর কথা। আমি বলছি আচ্ছা একটা কাজ করেন তো, বলেন তো। অনেক কথা শুনলাম, শোনার পরে বলেন হ্যাঁ আমার বা অনেকটা আপনি যে রুগীটা বলতে, আপনার সাথে যে কথাগুলো বলছি এরকমই তো। আমি কি কি ওষুধ দিয়েছে একটু বলেন তো, সুন্দর করে একটু বলেন। তখন বললো যে এটা দিলাম, কিন্তু একটা কথা লুকাই ছিল, সেই কথাটা পরে বললো যে লাইকো দিয়েছিলাম 2-3 দিন আগে। আমার সাথে কথা বলা 2-3 দিন আগে লাইকো দিয়েছে, লাইকো দেওয়ার পর থেকে তার এই জ্বর মাথা ব্যথা এবং অসারে পায়খানা হয়ে গেছে। রোগীর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, নিস্তেজ। পরে আমি বললাম ঠিক আছে একটা কাজ করেন, ওনাকে কাটিং করে দেন। কত পাওয়ার দিয়েছেন? 0.2 দিয়েছি। আমাকে কাটিং করে আপনি খাওয়াবেন, তখন সকাল 11টা বাজে খাওয়াবেন। খাওয়ানোর পর আমাকে রাতের 9টায় খবর দেবেন কি অবস্থা। বেড়ে গেলেও খবর দিবেন, কমে গেলেও খবর দিবেন, বা জ্বর যেমন আছে তেমন থাকলেও খবর দিবেন। সেজন্য ফোন দিল, বললো জ্বরটা আলহামদুলিল্লাহ কমে গেছে, কিন্তু ওনার শরীরে যে একটা দুর্বলতা সেটা কাটতেছে না, কিছু খেতে পারছে না। এখানে কিন্তু দেখেন কেন বললাম ডাক্তার রোগী দেখাটা মুশকিল। উনি কিন্তু লাইকের কথা বলেনি। লাইকে দেওয়ার পর থেকে যে অবস্থা হয়েছে এটা কিন্তু বলে নাই। আমি তো রোগী লিপি করতেছি, আমি দেখছি সব লাইকোর সিমটম দিচ্ছে, আমাকে যা দিচ্ছে, তখন তাকে আমি জিজ্ঞেস করার পরে সে বললো আমি দিয়েছিলাম, তারপর থেকে অবস্থা। অনেক সময় দেখা যায় আমাদের পাওয়ার ঠিক থাকে আর আমাদের ওষুধ ঠিক আছে, সিলেকশন পাওয়ার, এই পাওয়ারটাই ঝামেলা করে। আর সময়টা, কোন সময়টা আমরা দিব আমি জানি না। আমি যতটুকু জানি অল্প, আমি বিস্তর যা জানি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা আছেন সবাই ডাক্তার, সবাই রুগী দেখেন। তো এখানে উনি কিন্তু ভুল করেছিল। ভুলের কারণে, কারণ লাইকো দেওয়ার সময়ও কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দিতে হয়। যেমন যে কোনো ওষুধ, আমি কিন্তু ওষুধ দেওয়ার ক্ষেত্রে অনেক ভয় পাই, যে কোনো ওষুধ।
তার মধ্যে লাইকোল্যাকেসিস এগুলো দিতে গেলে অনেকবার চিন্তা করতে হবে, বিশেষ করে ল্যাকেসিস। আর দেওয়ার মাত্রাটা বা রোগীর কি অবস্থা সেই অবস্থার উপর নির্ভর করেও কিন্তু আমাদের ওষুধ সিলেকশন করতে হয়। ঠিক আছে, আজকে যখন আমাদের গ্রুপের সদস্যরা খুবই কম, অল্প কথায় আলোচনা করি। আমরা যে একটা রোগী, এই কিছুদিন আগে রোগীকে বললাম যে রোগীর ইয়ার কথাগুলো বলেন, রুগী কেমন, রুগী অলস প্রকৃতির। এই রুগীর সাথে আমি কথা বলি, উনি কি অলস প্রকৃতির, এমনি কি শুয়ে থাকে সবসময়, নাকি উনি অসুস্থতার কারণে শুয়ে থাকছে? কেউ যদি বলে যে সারাক্ষণ শুয়ে থাকে, সারাক্ষণ শুয়ে থাকে একজন মানুষ, তখন কিন্তু জিজ্ঞেস করতে হবে সে কি বর্তমানেই এমন, অসুস্থ হওয়ার পর থেকে হয়তো তার সে 2 বছর যাবত এমন এই অবস্থায় আছে, 3 বছর যাবত, কিন্তু আগে সে অনেক পরিশ্রমী ছিল। তাহলে আমরা পজিশনটা খুব সহজে পেয়ে যাবো, সে আসলে কিন্তু অলস না, কিন্তু অসুস্থতার কারণে সে অলস হয়ে গেছে। এবার যে অলস রোগী, যে অলস, এটা আমরা কোথায় পাবো রেপার্টরি? এটা আমরা একটু বুঝি। রোগী যেহেতু অলস, আমরা মাইন্ডে ঢুকবো। মাইন্ডে ঢুকার পর আমরা এখানে পাবো ইন্ডুরেন্স, অ্যাভারশন টু ওয়ার্ক, 55 পৃষ্ঠা। পেয়েছেন কিনা? ইন্ডুরেন্স, অ্যাভারশন টু ওয়ার্ক। জি ম্যাডাম, পেয়েছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের রোগীটা অলস। এখন দেখেন আরেকটা রুব্রিক আছে তার সাথে, বাম কলামে যাবেন, দেখেন এখানে লেখা আছে বাম কলামে গেলে, সরি, আমাদের 55 পৃষ্ঠা আমাদের ইন্ডুরেন্স, আমাদের 54 পৃষ্ঠায় আসুন, এখানে কি আছে? ইনডিফারেন্স, উৎসাহহীনতা। এই অলসতাটা কি উৎসাহহীনতার কারণে হতে পারে? এখানে কিন্তু আমাদের মিলাইতে হবে। আবার এবার দেখুন, আমরা উৎসাহহীনতার এখানে বাদ দিয়ে আমরা একটু সামনের দিকে যাই। অলসতা, এন্ডুরেন্সের পরে পৃষ্ঠা চলে যায় 56 পৃষ্ঠা, অলসতা। অলসতার এখানে আমরা অনেকগুলো সাব টপিকস আছে, দেখুন আফটারনুন, 2 PM, ইভিনিং। ইভিনিং এ তার অলসতা থাকে না কখন, সে বলতেছে আফটারনুন 2 PM এ তার অলসতা, ইভিনিং এ তার আবার অলসতা থাকে না। অ্যালো, বিসমেথ, সালফার, কিলোমিটিসির একটা, এগুলো। ইয়ারিন ওপেন, খোলা বাতাসে। তারপরে অ্যাভারশন টু হার ইউজুয়াল হাউসওয়ার্ক, দৈনন্দিন গৃহকর্মে বিতৃষ্ণা, দৈনন্দিন সে যে কাজগুলো করে সেগুলোর মধ্যেও তার বিতৃষ্ণা, মানে কি অলসতা। ড্যাম ওয়েদার, চিলড্রেন, শিশুদের, ডিনার আফটার, ইটিং আফটার, ইমোশন আফটার অন, সিস্টার আফটার, সিটিং হয়, স্লিপ আফটার, স্টুল বিফোর, আফটার, ওয়াকিং হয়। এখানে আমি কিন্তু কন্ডিশন গুলো বললাম, টাইম এবং কন্ডিশন কিছু বললাম। আর সাথে আছে দেখেন নিচে, তার নিচে যে রুব্রিক্সটা, ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী। আগে কি ছিল? অলস। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী। আমরা বলেছিলাম অলসের সাথে আমরা কিন্তু ইনডিফারেন্সটাকে মিলাবো। অনেক সময় যে সে ঠিক আছে, উৎসাহহীনতা তার ভিতরে কাজ করছে, সেজন্য তার এই অবস্থা, যে কোনো কাজে। এখন
একটা রুব্রিক্স নেব, আপনি তো আমাকে বলবেন এই রুব্রিক্সটা কোথায় বসাবো। এই রুব্রিক্সটা খুঁজে বের করবেন। লেসিটিউড 1370 পৃষ্ঠা, জেনারেলিটিস লেসিটিউড। বাইটারে লেসিটিউড লেখা যেতে পারে, কিন্তু লেসিটিউড যেটা আমাদের আমেরিকান বা ব্রিটিশ দুইটাই আমাদের ইংলিশ আমাদের দেশে খুব প্রচলিত, এক এক ভাবে এক উচ্চারণ করে। 1370 পৃষ্ঠা, অলস। আসছেন নাকি ইয়াসিন আলী স্যার? জি ম্যাডাম, পেয়েছি এটা। হ্যাঁ ম্যাম, আসছে। ল্যাটিটিউড লেসিটিউড যেটা 1370 পৃষ্ঠা, বাম কলমে শুরু হয়েছে। এখনো এখানে দেখেন আবার কি দিল, মর্নিং, ফরনুন, আফটারনুন, ইভিনিং দিয়ে আমাদের কিছু সময় দিল, তারপর আমাদের শুরু হয়ে গেল কন্ডিশন, অল্টারনেটিং উইথ অ্যাক্টিভিটি, কোয়েশ্চেন আফটার। ওখানে কিন্তু আমরা কোয়েশ্চেন আফটার পেয়ে আসছি। ইটিং আফটার, কনভারসেশন ফ্রম, lie down before dinner must, means before, motion on, sitting, sleep after, stool after, stormy weather, walking after, walking in open air ml, warm room weather. ওয়ার্ম রুম তো হচ্ছে কি গরম ঘরে অলসতা, আর হচ্ছে গরম ওয়েদারে অলসতা, ন্যাটাম ফোর্স। এখন এই দুইটা অলসতার মধ্যে পার্থক্য কি? আমরা কিন্তু দুইটাই অলসতা নিয়েছি, এই দুইটা অলসতার মধ্যে পার্থক্যটা কি বলতে পারবেন? খুব সহজ পার্থক্য। 55 দেখুন তো, আপনারা যদি না বলতে চান তাহলে আমি একটু বলি, একটু দেখুন। আপনি বলবেন? আমি বলি। না ম্যাম, আপনি বলুন। না স্যার, আপনি বলেন স্যার, আপনার মধ্যে বলেন স্যার। না ম্যাম, আপনি বলুন। তারপর দেখুন তো মিলে আপনারা যারা আছেন এখানে, একটা একটা হচ্ছে কিন্তু মাইন্ডের অলসতা। আমরা যে প্রথমে বের করেছি ইন্ডোলেন্স, এটা কিন্তু মাইন্ডের অলসতা। আর যেটা জেনারেটিসে আসছি সেটা হচ্ছে আমাদের সার্বদৈহিক অলসতা, মানে শরীরের অলসতা। দেখুন এখানে কিন্তু ওষুধগুলো কিন্তু পার্থক্য আছে। শরীরের অলসতা বলতে কি, আমার শরীর, আমার অনেক সময় বলে না, আমার মাথাটা একদম মনে করেন চিন্তা করতে ইচ্ছা করতেছে না কোনো কিছু, কেমন যেন বোতা হয়ে আছে, মানে মস্তিষ্ক, অলস মস্তিষ্ক, আমি কাজ করতে পারতেছি না, ব্রেনটা কোনো কাজ করতেছে না, অলস হয়ে আছে, বোতা হয়ে আছে, জ্যাম লেগে আছে, এই ধরনের কিছু কথা কিন্তু আমরা বলি, তাহলে ওটা হচ্ছে আমাদের মাইন্ডের অলসতা। আর এটা হচ্ছে আমাদের সার্বদৈহিক শরীরের অলসতা। আমি কোনো কাজ করতে পারছি না, আমার কাজ করতে মনে করেন শরীরের এতটাই অলস, শরীরটা আমি শুয়ে আছি বা বসে আছি, আমি উঠে একটু কাজ করবো সেটা পারছি না, সার্বদৈহিক অলসতার কারণে। দেখুন একটু মিলে কিনা, আমি তো বলতে পারবো না, একটু দেখুন। দেখুন এখানে আমাদের কি আছে, মর্নিং, আমরা বড় বড় ওষুধগুলো না দেখি, মর্নিং এর যে ওষুধগুলো আছে, সকালবেলা অলসতা, আমাদের আগে ইন্ডোলেন্স চলে যাই, আমরা সকালবেলাটা বের করি মাইন্ড থেকে, পেয়েছিলাম অনেকগুলো ওষুধ, মাইন্ড থেকে পেয়েছি অনেকগুলো ওষুধ আমরা, যেটা আমরা সার্বদৈহিক পেয়েছি, সেখানে এমন কার্ব, এন্টিমকুট, লাইকোন, ন্যাটাম কার্ব, ন্যাটাম ফস, নার্সফোম, স্যাম্বুকাস, এমন কার্ব এখানে আছে, নার্সফোম, স্যাম্বুকাস, সবকিছু মিল নাই, কিছু কিছু আছে। এখন আমরা
একটা রুব্রিক নিব, দেখুন। এটা বলেছে ইটিং আফটার মাইন্ড ইন্ডোলেন্স, ইটিং আফটার, খাবার খাওয়ার পর মস্তিষ্কে যেটা মাইন্ডের অলসতা, সেখানে আমাদের যে কিছু ওষুধ আমরা এ দিয়ে কি আছে, এগারিকাস, অ্যান্টিকুড, অ্যাসারাম, দুটো ওষুধ দেখলাম না, আমরা একটু দেখে আসি। 1370 পৃষ্ঠা আমাদের ইটিং আফটার। এখানে কি ওষুধগুলো আছে? অ্যাসিড ফস ফার্স্ট গ্রেডে, লাইকো, সেলেনিয়াম, মিউরিক অ্যাসিড। আমরা একটু দেখি এখানে আছে কিনা আমাদের। অ্যাসিড ফস নেই, লাইকো, সেলেনিয়াম, মিউরিক অ্যাসিড, একটা ওষুধও কিন্তু এখানে মিল নেই। ইটিং আফটারে অলসতা, একটা হচ্ছে মাইন্ডের, একটা হচ্ছে সার্বজনীন। ওষুধ কিন্তু একটারও মিল নেই। খেয়াল করেছেন কিনা? এখানে একটা আছে ওপেন ইন ওয়াকিং ইন ওপেন এয়ার এমএল, খোলা বাতাসে ভ্রমণ করলে উপশম সে বোধ করে তার যে অলসতা ইনস্টিটিউটের। এখানে কি কি আছে আমাদের ওষুধ? অ্যালুমিনার এমন কার্ড, ওয়াকিং হয় এখানে আছে মাইন্ড ইন্ডোলেন্স, এখানে আবার এই যে ওষুধগুলো নাই। ঠিক আছে, তাহলে আমাদের অলসতার জন্য যদি আমরা রোগীকে যদি, হ্যাঁ রোগীটা খুব অলসটা কি কাজ করতে অলস নাকি কোনো চিন্তাধারায় অলস? তাহলে আমাদের প্রশ্ন চলে আসে না, কাজ করতে অলসতা নাকি চিন্তাধারায় অলসতা? চিন্তাধারায় অলসতা হলে আমরা এখানে মাইন্ড থেকে দেখবো। আমরা তো সবসময় অলস রোগীর জন্য কিন্তু মাইন্ড থেকে রোগ বিশ্লেষণ নিয়েই বসেছিলাম, কিন্তু সে যে এক গ্লাস পানি ঢেলে খাচ্ছে না, কলাটা ছিটে না দিলে খাবে না, সেটা কিন্তু আমরা চিন্তা করিনি যে এটার জন্য আলাদা রোগ বিষ থাকতে পারে। আমার কথাটা কি মিল আছে কিনা একটু বলবেন আপনারা যারা আছেন। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আমরা এবার নিতে পারি তো নাকি? হ্যাঁ ম্যাম। জি স্যার। তাহলে আরেকটা রুব্রিক্স একটু দেখি আমরা। অনেকগুলো মানে সিমিলার আমাদের অনেক রুব্রিক্স আছে। আপনি মনে করেন আমি কিছু বললাম না, কিছু কাজ ধরলে আমি সম্পূর্ণ করতে পারি না। অনেক সময় আমার মনে করেন হয়তো অনেক কাজের ভেজালে পারি না। আমরা মহিলা মানুষ, বড় আমি দেখেছি যে বড় বড় অনেক মানে বিখ্যাত ডাক্তারদের মধ্যে পুরুষরাই বেশি, মহিলারা একটু নাই বললেই চলে। তা আমাদের তো প্রশ্নই ওঠে না। তো মহিলারা অনেক চাপ মানে বিভিন্ন কাজে থাকে, যেন করতে পারে না হয়তো। তো অনেক কাজ ধরেই আমি পথের মধ্যেই অনেক সময় ছেড়ে দিই। তো জন্য অনেক সময় খারাপ লাগে, সম্পূর্ণ কাজ শেষ করতে পারি না। যেমন গত আরেকটি ক্লাসে বলেছিলাম যে কিছু কাজ ধরেছি, যেমন ধরেন আমাদের খিঁচুনি, তারপরে মৃগী রোগ, খিঁচুনি, মৃগী রোগ, অজ্ঞান হয়ে যাওয়া, এই যে কথাগুলো আমরা শুনি না, এগুলো কি সবগুলো কি এক? আপনি দেখবেন কোন যে মানুষ হঠাৎ করে পড়ে গেছে রাস্তায়, হয়তো দেখা যাচ্ছে সে হাত পা তো মনে করেন খিঁচাইতেছে, তখন ওটাকে হয়তো খিঁচুনি বলবে। বা তার মনে করেন চিপা টিপা কামড় দিয়ে ধরে রাখছে, লালা বিজলে বের হইতেছে হয়তো, অনেক সময় অনেকে পায়খানা প্রস্রাব করে দিচ্ছে। এই যে এইসব গুলো দেখলে, বা পানিতে পড়ে যাচ্ছে বলতে পারছে না, মানুষ বলবে যে মৃগী রোগ। কিন্তু সবগুলাই কিন্তু মানুষ বলে অনেক সময় মৃগী রোগী চিন্তা করে, বা অজ্ঞান হয়ে গেছে মৃগী সমস্যা আছে, কেউ অজ্ঞান হয়ে পড়ে গেল মনে করে যে মৃগী সমস্যা আছে। এর প্রত্যেকটা আলাদা কথা, কিছু কিছু পার্থক্য। খিঁচুনি রোগে কি থাকে? খিঁচুনি রোগী গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের যে নার্ভ গুলো আছে সেগুলো খিঁচতে থাকে। মৃগী রোগের মধ্যেও কিন্তু সেরকমই, ব্রেনের জটিলতা থেকে শুরু হয়,
আবার একটা রোগের নাম শুনেছেন, একই কথা কিন্তু, হিস্টেরিয়া। হিস্টেরিয়াটা কি? সেটাও কিন্তু সেই অজ্ঞান হয়ে পড়ে যায় সে। ঠিক আছে, এখন দেখুন আমি কয়েকটা রুপিস বলি, দেখুন তো মিলে। এগুলো কিন্তু এগুলো অন্য একটা ক্লাসে হয়ে গেছে, আবার একটা আপনার সাথে আলোচনা করতেছি, যে মাইন্ডের ব্যাপারও আছে দেখেন। হিস্টেরিয়া 52 পৃষ্ঠা, ডান কলামে হিস্টেরিয়া। এখন এখানে 52 ডান কলামে হিস্টেরিয়া, এখানে কিন্তু কিছু সাবটপিক আছে, পেন্টিং, লেসিভিয়াস, means before, during, after, musical ML, এই কথাগুলো, sexual access after, suppression of discharge after, এরপর থেকে হিস্টেরিয়া। হিস্টেরিয়া কিন্তু মানসিক ভাবে বেশি উৎপত্তি। এখন দেখুন, এটা হইলেও কিন্তু মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায়, হিস্টেরিয়া রোগীগুলো। এখন যেটা বলেছিলাম যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়াটা, এটা আমরা কি নিব? ফিটনেস আমাদের আছে না, রুব্রিক্স, আরেকটা রুব্রিক্সে দেখুন, আসলে মাইন্ডে থাকি 89 পৃষ্ঠা। এটাকে দেখলাম কি আমরা হিস্টেরিয়া, এখন হচ্ছে 89 পৃষ্ঠা, আনকনসিয়াসনেস, অজ্ঞানতা, অজ্ঞান হয়ে পড়ে যাওয়া। এখানে অনেকগুলো সাবটপিক আছে, অনেকগুলো। প্রথমে তো আছে আমাদের টাইম, তারপর এয়ার ইন ওপেন, অ্যালোন হয়েন, অল্টারনেট উইথ কনভালশনস, আক্ষেপের সঙ্গে পর্যায়ক্রমে হচ্ছে। আক্ষেপটা কি? এই অজ্ঞান হয়ে যে আক্ষেপটা বলেছে যে খিচুনি, অজ্ঞান হয়ে গেছে, তার সাথে কি হচ্ছে এখন? তার নার্ভ গুলো খিচাচ্ছে, তার সাথে খিচুনি যুক্ত হয়ে গেছে। আমরা যদি 90 পৃষ্ঠায় আসি, সেখানে আমরা অনেকগুলো দিচ্ছি, আমাদের 90, 91 পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত আমাদের এই আনকনসাসনেস, অজ্ঞানতা ওষুধগুলো আছে। এখানে অনেকগুলো কন্ডিশন আছে আমাদের, পেয়েছেন কিনা? এগুলো সব কোথায় পেলে? আমরা মাইন্ডে। এখন যদি আমাদের রোগী এসে বলে, রোগীর সমস্যাটা কি শুনুন, সম্পূর্ণ অজ্ঞানিতা, সম্পূর্ণ অজ্ঞান হয়ে আছে, তার সাথে রাগের সাথে সম্পূর্ণ অজ্ঞানতার সাথে মানসিক উত্তেজনা সহকারে পর্যায়ক্রমে খিচুনি হচ্ছে। এখানে কি আছে? এখানে একসাথে সে সম্পূর্ণ কিন্তু অজ্ঞান, আনকনসিয়াসনেস অবস্থা, কিন্তু কি ছিল সাথে? রাগের কারণে, রাগের সাথে সাথে তার কি মানসিক উত্তেজনা সহকারে আবার সাথে খিচুনিও হচ্ছে, সাথে আবার খিচুনিও হচ্ছে। এটার জন্য দেখুন এখানে আছে কিনা, আমরা খুঁজি রুপিসটা। নব্বই পৃষ্ঠায় আমরা যদি আসি, দেখুন বাম কলমে কি লিখা আছে? বাম কলমে লিখা আছে কনভালশনস উইথ। কনভালশনস উইথ যে লেখা আছে, আক্ষেপের সঙ্গে, মানে কি আমাদের খিচুনির সঙ্গে কি আনকনসাসনেস। এখন আমাদেরকে বলছে সাথে প্রচন্ড রাগ, মানসিক উত্তেজনা পর্যায়ক্রমে তা চলছে। ঠিক আছে, আমরা এটার জন্য কি বলছে? দেখা সি কনভালশনস, আমাদেরকে বলছে একটা জায়গা যাওয়ার জন্য, যেখানে আছে সি কনভালশনস, আমরা সেখানে যাব। সাথে একটু দেখে আসি নিচে, কাফ বিটুইন অ্যাটাকস অফ, দুই কাশির মধ্যে রোগী অজ্ঞান হয়ে গেছে। চিন্তা করছেন এবার ঘরের মানুষের কি অবস্থা হবে? অ্যান্টিমটাট আর ক্যাডমিয়াম, দুইটা ওষুধ। আসলে আমরা চলে যাই, কনভালশনস তোমরা কোথায় পাবো? কনভালশনস তোমরা পাবো
জেনারেল যে অধ্যায়টা আছে আমাদের সেখানে 1351 পৃষ্ঠা। 1351 পৃষ্ঠা এখানে হচ্ছে কনভার্সনস। তাহলে একটা পেয়েছি আমরা কি হিস্টেরিয়া, আনকনসাসনেস, এখানে হচ্ছে কনভার্সনস। এই কনভার্সনস এর 1351 পৃষ্ঠার বাম কলামে শুরু হয়েছে নিচ থেকে। আমরা ডান কলামের নিচে আসলে দেখবো একটা রুব্রিক্স আছে, অল্টারনেটিং উইথ এক্সাইটমেন্ট অফ মাইন্ড, মানসিক উত্তেজনার সাথে পর্যায়ক্রমে, উইথ রেজ আনকনসাসনেস, অ্যাগেরিকাস এবং অরাম। আর যদি হতো অল্টারনেট উইথ এক্সাইটমেন্ট অফ মাইন্ড, তাহলে এখানে কি হতো স্টারমোনিয়াম। কি হলো? মানসিক উত্তেজনার সাথে পর্যায়ক্রমে কনভার্সনস, খিচুনি হইতেছে। কিছুক্ষণ মানসিক উত্তেজনা থাকছে, কিছুক্ষণ আবার তার খিচুনি হচ্ছে। এখন অনেক সময় সব সময় যে আমরা বলবো যে খিচুনি হলে মানুষ অজ্ঞান হয়ে যায়, তারপর খিচুনি হয়, অনেক সময় অজ্ঞান ছাড়াও খিচুনি হয়। তার জ্ঞান আছে, জ্ঞান আছে সম্পূর্ণ, কিন্তু তার খিচুনি শুরু হয়ে গেছে। তার জন্য আমরা এই রুব্রিক্সটাই দেখবো 1352 পৃষ্ঠা, কনসাসনেস উইথ, 52 পৃষ্ঠার ডান কলামের মিডল। সংজ্ঞা মানে তার জ্ঞান আছে, জ্ঞান সহ তার খিচুনি হচ্ছে। নিচে কি আছে? উইদাউট, সংজ্ঞাহীনতা সহকারেও যদি হয় তখন তো এটাই আছে, নিচে ওষুধগুলো আছে। আর সবসময় যে মনে করেন কনভার্সনস হইলেই যে জ্ঞান থাকবে না, সেটা কিন্তু না। তাহলে আমরা কিন্তু দেখলাম যে সবসময় মনে করেন অজ্ঞান হয়ে যায় না রোগী। এখন তাহলে এগুলো কিন্তু রোগীগুলো কিন্তু সেম ক্যাটাগরি। তাহলে যখন পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, যখন খিচুনি হয় বা তার মৃগী হয়, একই রকম হিস্টেরিয়া, সব একই রকম দেখতে, সামান্য সামান্য পার্থক্য। এই পার্থক্যগুলো যদি সুন্দর করে আমরা লিপিবদ্ধ করতে পারি, তা যদি প্রেজেন্টেশন করতে পারি, তাহলে আমাদের হোমিও জগতে অনেকটা মনে করেন আমরা এগিয়ে যাব রোগীগুলো চেনার ক্ষেত্রে। আমাদের এমনিতেই মনে করেন আগে তো এত অনলাইন ছিল না, যে যেখানে ছিলাম কাছাকাছি যে ডাক্তাররা ছিলেন তাদের কাছ থেকে আমরা শিখতাম। এখন আমরা দেশ বিদেশ সব জায়গা থেকেই শিখতে পারছি, সবার কাছ থেকে একটু একটু করে আমরা সবাই শিখি। এখন দেখুন আমরা তাহলে মৃগীটা বের করি। মৃগীটা কোথায় পাবো? মৃগীটা এপিলেপটিক 53 পৃষ্ঠা, কনভার্সনের ভিতরে আছে এপিলেপটিক মৃগী রোগ। মৃগী রোগটা দেখেছেন, সেটা আরো ভয়ঙ্কর হয়। কিন্তু মৃগী রোগের কিন্তু ইয়াতে অনেক সময় ইয়া থাকে, মনে করেন খিচুনি থাকে সাথে, আবার অনেকেরই আবার থাকে না এই ধরনের খিচুনি। 1353 পৃষ্ঠা বাম কলামের উপর থেকে শুরু হয়েছে এপিলেপটিক। আমরা একটা রূপে দেখবো অজ্ঞান হয়ে যাওয়া, ফিটনেস। 1358 পৃষ্ঠা, 1358 পৃষ্ঠা। আজকে আমরা একটু ঢুকে গেলাম মাইন্ড থেকে, জেনারেল অধ্যায়টা নিলাম, কারণ আমাদের অনেক ক্ষেত্রেই একটা লক্ষণ যদি বলে রোগী আমাদেরকে একটা সমস্যা, ওটাকে আমরা রুব্রিক্সে রূপান্তর করতে গেলে দেখা যায় অনেক সময় কয়েকটা অধ্যায়, কয়েকটা রুব্রিক্স নিয়ে আলোচনা করতে হয়। 1358 পৃষ্ঠা ফিটনেস, ডান কলামের মিডল। এখানে ঢুকলে আপনি 2-3 পৃষ্ঠা আবার পাবেন, 58, 59, 60, 61 পৃষ্ঠা পর্যন্ত আমাদের ফিটনেস নিয়ে আলোচনা, অজ্ঞানতা নিয়ে আলোচনা। এক একজন এক এক রকম ফিটনেস এক সমস্যার কারণে অজ্ঞান হতে পারে। কেউ দেখা যায় যে অনেক উত্তেজিত হয়ে গেছে, তারপরে কেউ দুঃখের পরে, কেউ সুখের পরে, এক একজন এক এক রকম। কিছু মানুষ দেখবেন
অনেক কান্নাকাটি করতেছে, সে কান্নাকাটির ফাঁকে মানে অজ্ঞান হয়ে গেছে, ফিট হয়ে গেছে, ফিটের সাথে কি হচ্ছে, তার দাঁত লেগে যাচ্ছে। দাঁতটা যে লেগে যাচ্ছে এটা দেখেছেন কিনা আপনারা? আমি কিন্তু অনেক দেখেছি। দাঁত লেগে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় অনেকে ছুরি দিয়ে, চাকু দিয়ে, চামচ দিয়ে খোলার চেষ্টা করে। আসলে কিন্তু এটা ওগুলো গুতাগুতি করলে দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বা মাড়িতে আঘাত লাগা, জিভে আঘাত লাগার সম্ভাবনা থাকে। অনেকেই যদি দেখে যে ঘন ঘন রোগীটা এভাবে মনে করেন অজ্ঞান হয়ে যাচ্ছে, বা তার জিহ্বাকে বা তার দাঁতকে আহত করছে বা আঘাত দিচ্ছে, সে নিজেই তো জানে না, তখন অনেকে করে কি কেউ মনে করেন কাপড় মোড়াইয়া দিয়ে দেয়। কারণ আমাদের আবার ফ্যামিলিতে এরকম আছে, তারা কোনো দুঃখ সংবাদ বা কেউ মারা গেলে ও কান্নাকাটির মধ্যে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর। আসলে আমাদের এখানে রুব্রিক্স আছে, আমরা এবার একটু টিতে ঢুকে যাব। যে রোগী যখন অজ্ঞান হয়ে যায়, দাঁত লেগে যায়, তখন যেন আমরা চামচ দিয়ে গুতাগুতি না করে ন্যাচারালি খোলার জন্য অপেক্ষা করি, বা যদি প্রয়োজন হয় এভাবে কারো যদি বারবার দাঁত লেগে যায় তাদের জন্য রোগীলিপি করে ওষুধ দিতে পারি। তাদের জন্য কিছু ওষুধ দেখে, আজকে যেহেতু আমাদের উপস্থিত সংখ্যা খুবই কম, আমরা তাহলে আজকে এখানেই রেখে দিব। টিতে ঢুকবো 430 পৃষ্ঠা টিপ, 431 পৃষ্ঠা একটা রুব্রিক্স আছে, দেখেন। ক্লিনসড প্রেমোলি, দাঁতে দাঁতে দৃঢ়ভাবে আটকানো, 431 পৃষ্ঠা বাম কলামে ওষুধ আছে। বেল, হায়োসিয়ামাস সেকেন্ড গ্রেডে, অ্যালুমিনা, ক্যাম্ফো, সিকুটা ভিরুসা, মার্কসল, পডো, স্টারমোনিয়াম ওষুধগুলো আছে থার্ড গ্রেডে। আর আমাদের আছে যদি মিডনাইট আফটারে হয়, সিনেনিয়াম সাল্ট। যদি দাঁত লেগে যায়, দাঁত কপাটি লেগে যায়, এখন দেখুন বারবার তার যদি দাঁতে দাঁত চেপে ধরার ওই মানে ইচ্ছা হয়, ওটা কপাট দাঁত লেগে যাওয়া না, ক্লিঞ্চ, তার উপরে যে CLINCH, ক্লিঞ্চ টুগেদার কনস্ট্যান্ট, ওটা হচ্ছে দাঁতটা চেপে ধরে অভিভূত ওইরূপ ইচ্ছা। আর নিচেরটা হচ্ছে দাঁত লেগে যায় যে। ঠিক আছে স্যার, তাহলে আজকে আমরা এখানে রাখতে যাচ্ছি, যেহেতু আমাদের উপস্থিত সংখ্যা খুবই কম, আমরা আলোচনা না গাই। যারা উপস্থিত ছিলেন আপনাদের সম্মানার্থে এতটুকু আমরা আলোচনা করেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি না সত্যি সিরিয়াস, আমি আমার কথা বলি, আমার রোগীলিপি করুন আপনি। আমাকে জিজ্ঞেস করুন আমি কি শেষে ভয় পাই। আমি কিন্তু সাংঘাতিক ভূতের ভয় পাই, এটা আমার গোপন তথ্য বলে দিচ্ছি, কিন্তু ভূতের ভয় পাই, তারপরে অন্ধকারে ভয় পাই, একা থাকতে ভয় পাই। আমি তো রাতের বেলা একা থাকতেই পারবো না বাসায়, যে কোনো জায়গায়। ঠিক আছে, আমি কিসে ভয় পেলাম? অন্ধকারে ভয় পাই, একা থাকতে ভয় পাই, ভূতের ভয় পাই। সেই জন্য যে আমার সাথে অনেক মানুষ থাকে আমি খুব বকবক করি তা না, ঠিক আছে, আমি চুপচাপ থাকি, আমি কথা অধিক বলি না, মোটামুটি কমের মধ্যেই পড়ে। একেবারে যে বলি না তা না, কিন্তু কমের মধ্যে। তোমার কথা বেশি বলতে ভালো লাগে আমার, এখন বেশি বলতে ভালো লাগে আমার ডাক্তারদের সাথে আর রোগীর সাথে। আদারওয়াইজ অন্যান্য মানুষের সাথে খুব বসে আড্ডা দেওয়া আমার খুব ভালো লাগে না, মানে কাজের কথা বলতে ভালো লাগে, এটা আমার ভালো লাগা বললাম। আর ওগুলা কি আমার ভয়, আমি প্রচন্ড মনে করেন সাপ, কেঁচো, এই ধরনের জিনিসগুলা ভয় পাই, ভয়ঙ্কর জীবজন্তু সবই ভয় পাই, তারা কি এগুলো ভয় পাই। ঠিক আছে, আমরা এটার জন্য কোথায় যাব? মাইন্ড ফেয়ার। দেখুন আসেন, এখন আপনি
এখন আমার মতো আরেকটা বাচ্চা রুগীর কথা বলি, সেও খুব ভয় পায়, এরকম অন্ধকারে ভয়, ভূতের ভয়, একা থাকার ভয়, সাপের ভয় আছে তার, কুকুর, ভয়ঙ্কর জীবজন্তুর ভয়। এখন গতকাল সন্ধ্যার সময় বাচ্চাটা বাসা আসার পর থেকে বাচ্চার প্রচন্ড জ্বর উঠেছে। আমরা কিন্তু মাইন্ড ফেয়ারে আসলাম না, দেখেন ফেয়ারে আসলে আমরা কিন্তু সবগুলা ভয় পাবো, অনেকগুলো পৃষ্ঠা আমাদের। অনেকগুলা পৃষ্ঠা আমাদের, কত পৃষ্ঠা থেকে শুরু হয়েছে ফেয়ার? ফেয়ার শুরু হয়েছে 42 পৃষ্ঠা থেকে, অ্যালোন, তারপর দেখেন সবকিছু আছে, এনিমেলস অফ। এখন ওই বাচ্চাটার প্রচন্ড জ্বর, তো আমাদেরকে মনে করেন আমরা গেলাম, আমাদেরকে বললো, আমরা না হয় গেলাম বাচ্চাটাকে দেখার জন্য, ডাক্তার যায় না বাড়িতে, প্রচন্ড জ্বর, বাচ্চাকে নিয়ে আসতে পারছে না, বা বা প্রচন্ড জ্বর বা খিঁচুনি, আক্ষেপ, বমি সবকিছু বাচ্চার হচ্ছে। ফাঁকে দিয়ে বাচ্চা যখন একটু জ্ঞান থাকে তখন সে বলছে সে ভূত দেখেছে। আমরা কি করব এখন? তাকে ওষুধ দিব কোথা থেকে? ফেয়ার, ফেয়ার কি দেব দেখেন তো, গোস্ট 45 পৃষ্ঠা, বাম কলামের নিচে ফেয়ার গোস্ট, এখান থেকে ওষুধ দিব। আমাদের রুগী কিন্তু এখান থেকে ওষুধ দিলে কাজ হবে না, কারণ তার সাথে ভয়, এটা হচ্ছে ভয়, আমি ভয় পাই। আমার রুগীলিপি করার সময় আপনি দেখে নিবেন যে ওষুধগুলো দিবেন সেগুলোর মধ্যে আমি যে ভয়গুলো পাই সেগুলো আছে কিনা। সবই যে থাকতে হবে তা না, অলমোস্ট থাকতে হবে, কারণ আমরা কেউ কিন্তু একটা নির্দিষ্ট ওষুধ বা নির্দিষ্ট মায়ের জন্য রুগী না, সেজন্য সব খুঁজতে যাবেন না, সব খুঁজতে গেলে ধরা খেতে হবে। কিন্তু দেখেন 49 পৃষ্ঠা আপনি আসেন, এই রোগীর জন্য প্রাইড কমপ্লেন্স ফর্ম। সে ভয় পাওয়ার পর ভয়ের কারণে সে অসুস্থ হয়ে পড়েছে, এখান থেকে ওষুধ দিতে হবে। ভয় হতে পীড়া, ঠিক আছে, এগুলোই পার্থক্য থাকে, বুঝছেন? আর ওটা ফেয়ার, মানে অনেকে করে কি ফেয়ারে যে খোঁজাখুঁজি করবে, ফেয়ার থেকে ওষুধ দিলে হবে না, ওটা আমার অন্য সময়কার ওষুধ। ভয় পাওয়ার পরে ভীত হয়ে যে অসুস্থ হয়ে গেছি তার ওষুধ না। ঠিক আছে ম্যাম, আয়েশা খাতুন ম্যাম। আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ ফেয়ার আর জানা। ফ্লাইট নিয়ে আমার একটু ইয়ে ছিল। আছে কেটে গেছে? জি জি শুধু এইটুকুই, মানে ভয়টা যখন চরম আকারে পরিণত হবে, সেখান থেকে যখন পীড়া হবে, অসুস্থ হবে, তখন সেটা ফ্লাইটে চলে গেল ফিয়ার থেকে, সে রাইট? আমি যখন অসুস্থ হয়ে যাব ভয় থেকে তখনই আমি ফ্লাইটে। আচ্ছা আচ্ছা, থ্যাংক আর ইউ। আমি অসুস্থ না, কিন্তু আমার ভয়গুলো নিয়ে আপনি, আমরা রোগীলিপি করছেন, আমার ভয় নিবেন না, মাইন্ড যখন নিবেন আমার ভয় তো নিবেন, যখন আমার মন নিয়ে আলোচনা করবেন, আমি ভয় পাই, আমার ভ্রান্ত বিষয় আছে কিনা, আমি ভয় পাই কিনা, আমার রাগ কেমন, আমি কথা বলি কেমন, হাসি কেমন, কান্না করি কিভাবে, মানে ঝগড়া করি নাকি রাগের সময়, এই যে আমার কথাগুলো যখন নিবেন, তাই না, হিসাবি না বেহিসাবি, তখনই আপনি আমার ওই ফিয়ারটা নিবেন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আরেকটু কথা, একদম পার্সোনালে যাচ্ছি আপনার। আমি আপনার অনেক ক্লাস করেছি, সম্পূর্ণভাবে হয়তো করতে পারি না, গুড মর্নিং ক্লাসে থাকি। বাচ্চা আছে তো একটু প্রবলেম হয় সকালের দিকে। তো একটা কথা আমার জানতে খুব ইচ্ছে করে, আপনি এত মানে ঠান্ডা মাথায়, শান্ত মাথায়, এত এনার্জি, এমন ভাবে রেপার্টরি আপনি সুন্দরভাবে করেন, বেশ এই এনার্জিটা পান কোথা থেকে? মানে এত সুন্দরভাবে, সত্যিই তাই। আমি খুব আপনাকে দেখে ইমপ্রেস হয়ে যাই। আমি ইন্ডিয়া থেকে বলছি। মানে আমার তো সব থেকে বেশি লাগে রেপার্টরিতে আসলেই, একটা মানে মাথা ব্যথা হয়ে যায়। তো আপনি, আপনার ধৈর্যটা দেখে আমি সত্যি আবির্ভূত ম্যাম।
যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ক্লাসগুলো তো অ্যাটেন্ড করেন বা চেষ্টা করেন। বাচ্চা ছোট, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন ম্যাম, ওই বিষয়টাকে ভালোবেসে করবেন। আমি কিন্তু খুব ভালোবাসি আমার হোমিওপ্যাথিটাকে, খুবই ভালোবাসি। কিছু আছে হয়তো আমি একদম নেশা হিসেবে কাজ করে আমার হোমিওপ্যাথিটা। আর যখন আপনাদের সাথে আলোচনা করতে বসি তখন তো আরো আমি মনে করেন মন থেকে আমি যা করি সম্পূর্ণ আমার একদম আত্মা থেকে আলোচনা করি। তখন দেখবেন আপনি পেরে যাবেন। এভাবেই। তখন মন চাইবে যে কোথায় কি আছে খুঁটিনাটি বলে দেই। আমার কাছে রেখে দিলে লাভ নেই। আমি আজকে তো মরে তো যেতে পারি, তাই না? তো নিয়ে গেলে আমার সাথে কোনো লাভ হবে? আপনাদেরকে দিয়ে গেলাম। আমি সবসময় মনে করি যা দিতে পারলে আমার লাভ। ওই যে একটা জানার কথা ছিল যে আজকে তো আলোচনা হলো মির্গি রোগের উপরে বেশ কিছু। এর মধ্যে কি ম্যাডাম এই যে কোরিয়া নামের একটা রোগ আছে, এটা কি আসতে পারে এর কোরিয়া মধ্যে? কোরিয়াটা কোরিয়াটার ইয়েটা আবার একটু দেখেছি অন্যরকম না? কোরিয়া তো আসা যায়। কিন্তু এই টাইপেরই আমি একটু বললাম না আমরা একটু এটা নিয়ে একটু কাজ করতেছি। ওইটা 1347 পৃষ্ঠায় আছে সম্ভবত। হুম। আমরা কিন্তু মনে করেন যখন কাজ করি আসলে জিনিসটা নিয়ে আমরা একটু কাজ করে যদি দিতে পারি সবাইকে তাহলে কিন্তু অনেক ভালো হবে। কোরিয়াটা আসলে কি আপনি সার্চ দিয়ে দেখেছেন এটা এটা কি ধরনের হবে? এটা কিন্তু কোরিয়াটাকে অনৈচ্ছিক শরীরের নড়াচড়া কিন্তু কোরিয়াটা। কোরিয়ার উপরে দেখতে কেমন হবে? আমরা একটু সার্চ দিয়ে দেখতে হবে, হ্যাঁ? তাহলে আমরা সবগুলো যদি সার্চ দেখতে পারি যেগুলো সিম্পটম গুলো বললাম তাহলে কিন্তু আমরা একটা সুন্দর একটা মনে করেন ভালো একটা কিছু উপস্থাপন করতে পারবো। এটা কি হয়তো কোরিয়াতে নেওয়া যায় নাকি? জি ম্যাম। ওটা মনে হয় জ্ঞানটা থাকে। ঠিক আছে আমরা দেখবো। আমরা আবার একটু সার্চ দিয়ে দেখবো। আমরা সকল